প্রেমেন্দ্র মিত্র লিখেছিলেন, ভাসিয়ে দিয়েছে তাকে এই পৃথিবীর ইট কাঠ বালি সুরকি পেরেকের ঢেউয়ের ওপর। কিন্তু ইট কাঠ বালি সুরকির ঢেউয়ের নিচে যদি কাঁচা টাকার অমৃত ভাণ্ড লুকোনো থাকে, তাহলে সিন্ডিকেটের ওষুধদের দাপাদাপি এই রাজ্যে অনিবার্য। ঠিক যেমন দুদিন আগেই দেখা গেছিল বীরভূমে, এবার দেখা গেল বজবজে। সেই নিয়েই প্রথম প্রশ্ন। বালি খাদানের টাকার ভাগ থেকে তৃণমূলের সিন্ডিকেট বিবাদ, অগ্নিগর্ভ বীরভূম থেকে বজবজ, গুলি থেকে বোমা, বাদ নেই কিছুই। শাসক দলের দুই পক্ষের লড়াই বলেই কি একেবারে নিশ্চুপ থাকে পুলিশ? দ্বিতীয় প্রশ্ন। সিন্ডিকেটের বরাত নিয়ে ঝামেলার জের, ব্যাপক বোমাবাজি বজবজে, আগ্নেয়াস্ত্র হাতে দাপালো দুষ্কৃতীরা। পুলিশের শতপ্রণোদিত এফআইআরে তৃণমূলের 3 পঞ্চায়েত সদস্যের নাম। কাঁচা টাকার দখল ঘিরেই কি ক্রমশ বেলাগাম হয়ে উঠছে দুষ্কৃতীরা? তৃতীয় প্রশ্ন। বালি খাদানের টাকার ভাগ নিয়ে সংঘর্ষ, বোমাবাজিতে উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা। ঘটনার জেরে পরশুই সরিয়ে দেওয়া হয় ওসিকে। মুখ্যমন্ত্রীর বারবার হুঁশিয়ারির পরেও কেন বদলায় না কয়লা, বালি, পাথর খাদানের খণ্ডচিত্রগুলো? চতুর্থ প্রশ্ন। রাত 11টা বাজলেই সমাজ বিরোধীদের যাতায়াত বাড়ে এলাকায়। থানা ও ডিসি নটকে চিঠি দিয়েও লাভ হয়নি। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে লুঠের ঘটনায় অভিযোগ খোদ তৃণমূল কাউন্সিলরে। দুষ্কৃতী দমনে কেন শাসক দলের নেতাই ভরসা রাখতে পারছেন না পুলিশ প্রশাসনের ওপর? এই প্রশ্ন তো উঠবেই। এই অনুষ্ঠান 2017 সালে শুরু করতে যাচ্ছি, কৃষ্ণাদি ফোন করলেন। আমি কলকাতা শহরে নেতাজি ভবনে ভাড়া বাঁধা হয়েছিল, সেখানে একদল দুষ্কৃতী গিয়ে সেই সারাইয়ের কমিশন, সেই সারাই থেকে একদম এই আমি বলছি ঘণ্টাখানেক, হ্যাঁ ঘণ্টাখানেক সঙ্গে সমন অনুষ্ঠানে লাইভ বসলেন কৃষ্ণাদি, এই গোটা বিষয়টা বললেন। আমি বলছি এই কলকাতা শহরে বিরোধী দলগুলো তারা কত পাশে দাঁড়াচ্ছে মানুষের। আমি বলছি এটা কিন্তু মানুষের প্রতিদিনকার সমস্যা, এবং এই বিষয়ে কমপ্লেন করলে আবার তার যে প্রত্যাঘাতটা হবে হয়তো, তাতে মানুষ ভয় পান। যখন দাঁড়িয়ে বিজন সেতুর উপর দাঁড়িয়ে অতগুলো মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তখন মানুষের ভয় লাগে। সুমন দা, আমি একটা কথা বলি, তখন নিরাপত্তা আজকে দাঁড়িয়ে পরপর একের পর এক ঘটনা বলতে পারি, কলকাতার তুমি নীলোফারেরই বলো, যতই বলো, তখন মানুষের ভয় লাগেনি। তো ভয় ঢুকিয়ে চমৎকার একটা জায়গা বলেছে রাহুল, বলছে ভয় ঢুকিয়েছে অথবা ভয় ঢুকেছে বাম আমলে। আচ্ছা, সেই ভয় দূর করার কাজটা তো ছিল তৃণমূল আমলে, যেটা 2011 শুরু হলো। ভয় কি দূর হয়েছে নাকি ভয় আরো বেড়েছে? আমি সেটা আসবো। রাহুল দা এখানে না তৃণমূল সেজে আসে তৃণমূল কারো বিপদে ফেলার জন্য। বিজন সেতুর ঘটনায় অন্যতম প্রধান যে অভিযুক্ত বাবলু চক্রবর্তী, সেরকম কসবায় তৃণমূলের নেতা। তুমি থামো না, আমরা মূল বিষয়ে ফিরবো, সিন্ডিকেটের লড়াই। বেশ কয়েকজন এই আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ঢুকে এসে এই জিজ্ঞেস করছিল কে কন্ট্রাক্টর নেই, মিস্ত্রিরা একটু কাজ করছিল, ওই সিমেন্ট বালি তাদের কাছ থেকে নিতে হবে, এই ধরনের কথাবার্তা আর কি। ন্যাচারালি অ্যাগ্রেসিভ। আমি যখন ফোনে কথা বলছি, আমার মার সঙ্গেও খুব উদ্ধতভাবে কথাবার্তা বলেছি। আই এম কনসার্নড অ্যাবাউট দ্য সেফটি অফ মাই মাদার। ইট ওয়াজ অ্যান অ্যাটেম্পটেড এক্সটর্শন। এই ধরুন 2016 সালের 13ই মার্চ সব্যসাচী দত্তের একটা কথা নিয়ে, যে সব্যসাচী দত্ত তৃণমূল এবং বিজেপি দুটো দলই করেছেন, এই মুহূর্তে তৃণমূলে আছেন, একেবারে হইচই পড়ে গেল। তার কারণ তিনি বললেন কেউ যদি খেটে খায় সেই সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। কি বলেছিলেন সব্যসাচী, দেখাবো। বিধানসভায় দাঁড়িয়ে সেই বিধায়ক যিনি দায়িত্ব নিয়ে বলেছিলাম যে সিপিএম আমলে সিন্ডিকেট তৈরি হয়েছিল এখানে মানুষের জমি নিয়ে, আমি সেই সিন্ডিকেটকে মান্যতা দিয়েছি। কেউ যদি খেটে খায় সেই সিন্ডিকেট ছিল, আছে, থাকবে। এরও আগে আরেকটু ফ্ল্যাশব্যাকে যাই। 2015 সালে পুর এবং নগর উন্নয়ন দপ্তরের বাজেট আলোচনা চলছে বিধানসভায়। সব্যসাচী দত্ত বললেন, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক, প্রাক্তন বিধায়ক এখন বিশ্বনাথ কারক, তিনি প্রশ্ন করলেন, সব্যসাচী জবাব দিলেন যে আমি স্বীকার করছি, কোট আনকোট, আমি স্বীকার করছি নিউ টাউনে সিন্ডিকেট রাজ আছে, কিন্তু সিন্ডিকেটের বীজ বপন করেছে আগের বামফ্রন্ট সরকার। সহজ পথে রোজগারের রাস্তা দেখিয়েছে তারা, হঠাৎ করে সেই রোজগারের রাস্তা বন্ধ করা যায় না। অর্থাৎ আমি শতরূপের কাছে আসবো, পুরো ব্যাপারটা একটা কর্মসংস্থানের যুক্তি দেয়া হচ্ছে।
দেখুন, দূরাত্মার ছলের অভাব হয় না, ওরা ওদের যুক্তি দেবে, তাতে আমার বলার কিছু নেই। আমি কতগুলো কথা বলছি। সুমনদা, তোমার প্যাকেজে সুগত বসুর কথা একটা পুরনো ঘটনা দেখালে, যেখানে উনি বলছেন যে ওনার বাড়িতে কিছু সিন্ডিকেট বাহিনী গিয়ে হামলা করেছে সুভাষচন্দ্র নেতাজির বাড়িতে, ওনার সাথে ওনার মায়ের সাথে দুর্ব্যবহার করেছে। বলতে খারাপ লাগলেও বলছি, যারা করেছে যা করেছে বেশ করেছে। কি বলছো? এই কারণে বলছি, আপনি ভাঙড়ে গিয়ে বলবেন আরাবুল তাজা নেতা, আরাবুলের সংগ্রামী অতীত আমাকে অনুপ্রেরণা দেয়, তো ভাই আপনার ভবানীপুরের আরাবুল যখন আপনার বাড়িতে আসবে তাকে গালাগাল দিয়ে লাভটা কি? আপনি ভাঙড়ে আগুন লাগিয়ে ভবানীপুরে শান্তিতে বাস করবেন? ওইসব হবে না। যদি আপনি ওখানে আগুন লাগান, সেই আগুন আপনার বাড়ির চৌকাঠ অব্দি পৌঁছাবে। যা করেছে বেশ করেছে আপনার সঙ্গে। আপনাদের মতো লোকেদের জন্য বাকিদেরকে ভুগতে হচ্ছে। আমি কতগুলো কথা বলি সুমনদা, দেখো আজকে যেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি, ডায়মন্ড হারবার এবং বীরভূম, দুটোই হচ্ছে বিরোধী শূন্যতার মডেল আমাদের পশ্চিমবাংলায়। ডায়মন্ড হারবার, যেখানে কোনো পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে কোথাও কেউ দাঁড়াতে পারে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড মার্জিনে যেতেন। বীরভূম, যেখানে আজকে 15 বছর ধরে পঞ্চায়েতের ভোট হচ্ছে না। অর্থাৎ এই দুটো জায়গা, এই দুটো জেলা বাদ দিলেও বিভিন্ন জায়গায় আমি এই দুটো উদাহরণ এই কারণে দিচ্ছি, যখন ওখানে কোনো বিরোধী প্রার্থী দিতে পারবে না, তখন ওরা বলবে যে আমাদের গোটা তল্লাটে তৃণমূল ছাড়া কেউ নেই, সবাই এখানে তৃণমূল, তাই কোনো বিরোধী দল প্রার্থী দিতে পারছে না। তারপর যখন গুলি চলবে, বোম পড়বে, তখন বলবে যে না, এর পেছনে কারা আছে দেখতে হবে, কোন দলের উস্কানি আছে দেখতে হবে। সুতরাং এটা কিন্তু ওই আবার দূরাত্মার ছল। 3 নম্বর, আমরা যে আলোচনাটা করছি না, পুলিশ এখানে কি করছে সুমনদা, এই মানে গাজওয়ারি সিন্ডিকেট রাজ টিকতে পারতো না পুলিশ সঙ্গে না থাকলে। এবং এটা সলিলদারা আমার থেকে ভালো জানবেন, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। প্রতিটা থানায় যেরকম মনে করো পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য অ্যাসাইন করা একজন পুলিশের আধিকারিক থাকে, যার কাজই হচ্ছে পাসপোর্ট ভেরিফাই করা, তেমন প্রতিটা থানায় একজন পুলিশের আধিকারিককে দায়িত্ব দেওয়া থাকে, যার কাজই হচ্ছে এলাকায় কোথায় পুকুর ভরাট হচ্ছে আর কোথায় বেআইনি বাড়ির ছাদ ঢালাই হচ্ছে, সেখান থেকে স্কোয়ার ফুট মেপে পয়সা তুলে আনা, দায়িত্ব দেওয়া থাকে। এটা তো হ্যান্ড ইন গ্লাভস চলে। সে পুলিশ কি ব্যবস্থা নেবে? আর এখানে যে বড়াই করে বলা হচ্ছে না যে 3 জন তৃণমূলের লোক, তাদের নামও এফআইআরে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। সুমনদা, নেই করে গত 12-13 বছরে তো কম এরকম ঘটনা ঘটলো না, যেখানে কোথাও তৃণমূলের 2 জনের নামে এফআইআর হয়েছে, কারোকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু হয়েছে, অনেক চাপে তোমরা মিডিয়া সমালোচনা করেছো, বিরোধীরা মিটিং মিছিল করেছে, হয়েছে কিছু। আমি জিজ্ঞেস করছি, এখানে গত 13 বছর 14 বছরের একটা উদাহরণ দেওয়া হোক যেখানে তৃণমূলের কোনো নেতা কি কোনো গুন্ডার বিরুদ্ধে পুলিশে এফআইআর করেছিল, কি চার্জশিট করেছিল, তারপর তার ফাইনাল কনভিকশন হয়েছে, সে শাস্তি পাচ্ছে। রাত গেই বাদ গেই, পরের দিন ভুলে যায় এগুলো। একটা তুমি উদাহরণ দেখাও এরকম, একটা মামলায় একটা লোকের গত 13 বছর 14 বছর। সোমনাথ কাউর অনেক উদাহরণ আছে। সোমনাথ কাউ লোকের চোখের সামনে দেখেছিল গুলিতে একটা লোক মারা যাচ্ছে, তাও ওখানে আমরা দেখেছিলাম ববি হাকিম ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে না দিদি গুলি না চালালে। এই সিন্ডিকেট শব্দটা, তুমি যে কথাটা আমি ভেবেছিলাম উত্তর দেবে, সিন্ডিকেট শব্দটার জন্ম অসুবিধা কি আছে? না, নিউ টাউনের যে না 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 অসুবিধা তো আছে। তুমি এইটা বলতে পারো যে এই আমলে ফুলে ফেপে উঠেছে সিন্ডিকেটের নেতারা রাজনৈতিক নেতা হয়নি, কিন্তু সিন্ডিকেট শুরু হয়েছে এই আমলে। অনেক বছর ছিল, তুমি খুব ভালো করে জানো, আমি পাশ কাটিয়ে যাওয়ার উত্তর দিই না। সিন্ডিকেটের শব্দটার জন্ম বাম আমলে, এই প্রমোটিং ঠিকাদারি সবের জন্ম বাম আমলে, এবং এগুলোর কোনোটাই কোনো বেআইনি ব্যাপার নয়। সমস্যাটা সেই, আমি শেষ করিনি, প্রশ্নটা শুনেছি। সমস্যাটা এইখানে হয় যেখানে কতগুলো পাড়ার বেকার ছেলে মেয়ে তারা মিলে সিন্ডিকেট বানিয়ে ইট বালি সিমেন্ট সাপ্লাই করবে, বিল্ডিং সাপ্লাই করবে, প্রমোটিং করবে না, সেটা বাড়ির মালিক বা যিনি আছেন তার স্বাধীনতার মূল্যে একদম আমার মনে হয় গাজওয়ারি করে সিন্ডিকেট চলে। আমার এখানেই মনে হয় যে আমার সাথে তুমি একমত হতে পারবে যে আজকে আমরা অতএব আলোচনা করছি সিন্ডিকেট ফরমেশন কি প্রমোটিং নিয়ে নয়, সিন্ডিকেট বা প্রমোটিং এর নামে গাজওয়ারি এবং গাজওয়ারিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বোমাবাজি গুলি চালানো নিয়ে, এইটা বামফ্রন্ট আমলে সৃষ্টি না। এটা বোমাবাজি গুলি চালানো বলতে পারবো না, কিন্তু গাজওয়ারি বাম আমলে ছিল এবং নিউ টাউন এলাকাতেই ছিল। আমি যে কারণে বললাম যে একটা ঘটনার কনটেক্সট, তোমার এই টেবিলে বসে তো আজ থেকে 2 মাস আগে আমরা অনেক আলোচনা করলাম, যখন স্বরূপ ঘোষকে সুশান্ত ঘোষকে গুলি করতে গেল, বাই চান্স বন্দুকটা চললো না বলে, নাহলে ওই দিনই ওখানে মামাটি মানুষ হয়ে যাচ্ছিল ওর। নেই করে 2-2.5 মাস তো হয়ে গেল। যারা গুলিটা চালাতে এসেছিল, 2টো চ্যাংড়া ছেলেকে ধরেছে, কারা গুলিটা চালাতে পাঠিয়েছিল বলো আজকে 2.5-3 মাস পরে কেউ জানতে পারলাম আমরা। গোটা পুকুর ভরাট থেকে শুরু করে বেআইনি বিল্ডিং এর ঘটনা যা শোনা যাচ্ছে, ওয়ান অফ দা মেন অ্যাকিউজড, আমি সঙ্গে যোগ করছি, তার নাকি রহস্যময় মৃত্যু অবধি হয়ে গেছে। এগুলো তোমার এই টেবিলে বসে বলেছিলাম কোনোদিন জানা যাবে না কারা স্বরূপ ঘোষকে সুশান্ত ঘোষকে বলতে দাও। দেখুন, একটা প্রশ্ন আসছে যে তৃণমূল নেতারা কি ধরা পড়ে, এটা একটা মৌলিক প্রশ্ন, কিন্তু সামগ্রিক চিত্রটা আপনি দেখুন, যত কেস রেজিস্টার হয় তার 87% কেসে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু চার্জশিট দেয়, কিন্তু কনভিকশন রেট কত 14% মাত্র। তার
মানে যে চার্জশিটও দেয় সেটা ত্রুটিপূর্ণ চার্জশিট এবং তাতে কনভিকশন হয় না। 14 বছর আর আমি এনএসও ডেটা দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ। সিবিআই আর ইডির কনভিকশন রেট কত জানো? সিবিআই এর কনভিকশন রেট 74.5%. It has been answered in the Rajya Sabha এবং প্রশ্নটা করেছিলেন শান্তনু সেন রাজ্য সভায় থাকাকালীন। আমি বলে দিচ্ছি এনআইএ এর সাকসেস রেট গত বছরে 100% আর হলিস্টিক্যালি দেখতে গেলে 95%। সেজন্য এই কম্পারিজনটা চলে না। ইডিটা বললে না। আর আমি বলে দিচ্ছি আরেকটা কথা বলি, বলছি শোনো তথ্য আছে একটু বলতে দাও। আর যেহেতু একটা কথা বাম প্রতিনিধি বললেন যে জব জেনারেশনের জন্য সিন্ডিকেট, বিগত 7 বছরে এনএসও ডেটা বলছে 3 মিলিয়ন জব খুইয়েছে বাঙালিরা। তার মানে কি তারা সবাই সিন্ডিকেট করবে? এটা তো হতে পারে না যুক্তি। আর ব্যাপারটা হচ্ছে তার মানে তুমি বৃক্ষরোপণ করেছো সিন্ডিকেটের, তারপর সেই বৃক্ষ ফুলে পেঁপে বড় হলো, তার মানে তো তোমার দায় আসছে। তুমি যে পাপ শুরু করেছো সেই পাপ এগিয়ে নিয়ে গেছে তৃণমূল সরকার। এবং সেটা পরের বক্তার কাছে যাবো দ্রুত। পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চল যে কোনো জায়গায় তাকিয়ে দেখে বামদের দৌরাত্ম, বামদের সিন্ডিকেট রাজ, বামদের তাই তো 14 বছরে কি করলে? 14 বছরে বামেদের ব্যাধি যদি গ্যাংরিং এর চেহারা নেয়, কি করলো 14 বছরে? একটু বললো না প্র্যাকটিসটা শুরু হয়েছিল। আমি বলছি এটা রাজনীতিবিদদের নয়। হ্যাঁ এক সেকেন্ড এক করে বলছি। আমি বলছি দেখো এরকম চিৎকার করে লাভ নেই, সবাই সবারটা বলি। কথাটা হচ্ছে একটা বাড়ি যখন তৈরি হবে, বাড়িটা তো ওই কাশফুলের বালিশ তৈরি করার মতো করে তৈরি হবে না, বাড়িটা ইট বালি সিমেন্ট দিয়েই তৈরি হবে, কেমন? হ্যাঁ। এবং কিছু মানুষজন সেটাকে সাপ্লাই করবেনি। প্রশ্নটা হচ্ছে আপনি আপনার রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য যে ছেলেগুলোকে আপনি এত বছর ধরে আপনার পার্টির মিটিং মিছিল করছে, তাদের চাকরি থেকে শুরু করে কোনো সৎপথের ব্যবসা না করতে দিয়ে তাদের হাতে বন্দুক অস্ত্র ধরিয়ে ভোটের দিন ভোট স্কেল নিয়ে প্রশ্ন তুলতে পারো, আমি বাড়ি করব, আমি কেন একটা সিন্ডিকেটের কাছে আমার ইমারতি দ্রব্য নিতে বাধ্য হব? এটা তো মৌলিক প্রশ্ন। আচ্ছা বেশ আমি একটু এগোই যে আজকে আচ্ছা অতীতে আবার বেশি এদিকে চলে গেলে এক্ষুনি কারুর কথাই শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থার একটা ইকোসিস্টেম হিসেবে এখন সিন্ডিকেট ব্যবস্থা চলে এসছে, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সমস্ত ব্যবস্থার মধ্যে সিন্ডিকেট ঢুকে গেছে এবং এরা প্যারালাল অর্থনীতি চালাচ্ছে, প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, যেটা সিপিএম আমলে কখনো সিন্ডিকেটের সাহস হতো না। আমি সর্বশের সাথে 100% অপোজ করে বলছি, সিন্ডিকেট একটা ইললিগাল শব্দ, ইললিগাল মানে ব্যবস্থা, এর সাথে আইনি বৈধতা কিচ্ছু নেই। একজন ক্রেতা হিসাবে কোথায় আমি বাড়ি নিব, কোথায় আমি চুন নিব, আমি হচ্ছে কনজিউমার সোসাইটিতে, আমি হচ্ছে আজকের গ্লোবালাইজ মানে অর্থনীতি ব্যবস্থায়, মুক্ত অর্থনীতি ব্যবস্থায় যে কোনো ক্রেতার অধিকার আছে তার মতো করে বাড়ি। কেন আমি বলছি যে উদার অর্থনীতির বাইরে গিয়েও নাগরিক হিসেবে এটা আমার মৌলিক কর্তব্য যে আমি সিদ্ধান্ত নেব যে আমি কোথায় ইমারতি দ্রব্য কার কাছ থেকে কিনবো। এটা কোনো অন্য যুক্তি পাড়ার চাপ, সিন্ডিকেটের চাপ থাকতে পারে না। আমি আসবো রাহুলের কাছে, তবে একটা জায়গায় আমি ভীষণ রকম দ্বিমত বিশ্বনাথদার কাছে যে একজন শিল্পী তার শিল্প মাধ্যমকে কোন সময় ধরবেন এটা তার সিদ্ধান্ত, সুতরাং তার সিদ্ধান্ত। তার সিদ্ধান্ত আপনি চাপ দিতে পারেন, আপনি চাপ দিতে পারেন। আমি চাপ কিছুতেই দিই, আমি বলছি এক সিট না থাকতে পারে, 100টা পরিচালক আছে। আজকে 15 বছরের কন্টেম্পোরারি পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে কয়জন লোক সাহস দেখিয়ে একটা সিনেমা করতে পেরেছে? না আমি বলছি দর্শক হিসেবে আমরা তো অপেক্ষায় আছি, কোনো সন্দেহ নেই, এইখানে আমি একমত। কিন্তু একজন শিল্পী তার স্বাধীনতা আছে যে আমি কোন সময় ধরবো, আমি বিধান রায়ের সময় ধরবো, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় ধরবো, জ্যোতি বসুর সময় ধরবো, না মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ধরবো, এটা তার সিদ্ধান্ত, তার স্বাধীনতা। কিছু বলার আছে, আমি বলছি যে আমি বিশ্বনাথ স্যার বা সুমনদা যেটা বলছেন আমার কথা বোঝাতে ভুল হচ্ছে। আমি কখনো এই আমার থেকেই নিতে হবে, অন্য কারোর কাছ থেকে নেবে না, না নিলে বোম মারবো, এইটাকে সাপোর্ট করি না। আমি বলছি এই ধরনের যেটা উনি যেটা বললেন যে পুলিশিং এর সঙ্গে সিন্ডিকেটের একসঙ্গে পথ চলা, এইটার তো আমরা বিরোধিতা করছি এবং সেইটাই বলছি এই সময়কার ডেভেলপমেন্টটা। তবে আমি একটা ক্রিটিসিজম আমি অবশ্যই মানবো যে হয়তো বিরোধীরা এখনো পর্যন্ত যেভাবে রুখে দিতে হয় সেটা রুখে দিতে পারিনি, কিন্তু যতটুকু রোখার চেষ্টা করেছি তার জন্যই কিন্তু আমাদের যত লোককে প্রাণ হারাতে হয়েছে, জেল খাটতে হয়েছে, তার জন্যই হয়েছে। আমরা যদি হাত গুটিয়ে একেবারে বসে থাকতাম এই লসটা হতো না। আর আমার লাস্ট সেন্টেন্স তোমাকেই বলছি, অভ্র এর আগে যেটা বললো যে বাম আমল থেকে আমরা সিন্ডিকেটকে বৈধতা দিচ্ছি, ঘটনা হচ্ছে বুক ঠুকে যে লোকটা বলেছে
বলেছিল যে হ্যাঁ পশ্চিমবাংলায় সিন্ডিকেট আছে এবং থাকবে, সেই সব্যসাচী দত্তকে কিন্তু অভ্যন্তরীণ দলে নিয়ে আবার বিধানসভায় ভোটে দাঁড় করিয়েছিল। এটা কিন্তু সিপিএম কথা বলছেন না, সিন্ডিকেটটা জীবিকা অর্জনের জন্য, কর্মসংস্থান করার জন্য বহু জড়িয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। জিয়া মনেই তৈরি হোক, বাবা মনে তৈরি হোক, বা অন্য সময়, কিন্তু সেটাকে হয়তো কোথাও কন্ট্রোলের জায়গা আছে, তার মানে পুরোটাই অবৈধ বলে চালিয়ে দেবো আমি। আর আইনগত ভিত্তি কোথায়? উনি বলছেন যে এটা হতে পারে পারিবারিক সমস্যা, ভাই ভাইয়ের সমস্যা, দুটো ক্লাবের মধ্যে সমস্যা। প্রশ্নটা হচ্ছে এটা রাজনৈতিক হোক কি পারিবারিক ভাই ভাই ক্লাবের মধ্যে সমস্যা হোক, যে কোনো সমস্যাতেই গুলি চলবে কেন, বোম আসবে কেন, এইটার তো উত্তর যে সরকার চালাচ্ছে তাকে দিতে হবে। প্রশ্নটা হচ্ছে, আমি ইন্টারাপ্ট করছি না, প্রশ্নটা হচ্ছে আমি যদি গুলি চলা বোম পড়াটাকে এটা তৃণমূলের ব্যাপার না, এটা হচ্ছে ভাই ভাইয়ের সমস্যা বলে দিই, তাহলে কি সরকারের দায়টা চলে যায়? আর আমি একটা কথা বলছি, তুমি একমত হতে পারো না, দেখো সিন্ডিকেটের যদি আমি বিরোধী হই তাহলে সব্যসাচী দত্তকে দলে নিয়ে সৃজিত মুখার্জিকে গালাগাল দেওয়া উচিত না। মধ্য কলকাতার প্রাণকেন্দ্র সেন্ট্রাল এভিনিউ, সেখানকার ঘটনা, এর ভেতরে ইনসাইডার্স ইনভলভমেন্ট আছেন কিনা সলিলদা বলবেন, কিন্তু যে ডাকাতির ঘটনা সামনে এসছে তা স্তরে স্তরে একদিকে একটা সামাজিক সমস্যা, একটা সামাজিক অবস্থানের দিকে অঙ্গুলি নির্দেশ করছে, আবার উল্টো দিকে এলাকার স্থানীয় কাউন্সিলর তিনি যা বলেছেন তারকনাথ চট্টোপাধ্যায়, সেটা মারাত্মক। কি বলেছেন আগে দেখাবো, তারপর আলোচনা আসবো। দেখুন, 11টার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে তারপর এখানে বাইরের অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে। পুলিশের আরো একটু তৎপরতা বাড়ানো দরকার আছে। আর বরতলা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কেন 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 না, সেরকম ব্যাপার বলছি কি, আমি ওদের উপস্থিতিটা সর্বত্র পাই। দেখো, আমি খুব সংক্ষেপে দুটো কথা বলছি। এর আগেও এই কথাটা যখনই সুযোগ হয়েছে বলার চেষ্টা করেছি। প্রথম কথা, পশ্চিমবাংলায় 100টার মধ্যে 40টা আসনে পুলিশ আছে, বাকি 60টা আসন খালি। আরও অনেক ক্ষেত্রের মতো স্কুল কলেজের মতো পুলিশেও রিক্রুটমেন্ট হচ্ছে না। যে কজন পুলিশ আছে তাদের একটা বড় অংশের কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লক যুব নেতার 2জন বডিগার্ড। এই যে কদিন আগে তোমরা পরশু না তার আগের দিন এবিপিতে খবর করছিলে না, কোন পঞ্চায়েত মেম্বারের 2জন বডিগার্ডকে তার দলের লোক মারতে গেছে। বলো তো, পঞ্চায়েত মেম্বারের 2জন বডিগার্ড থাকবে কেন আমাদের ট্যাক্সের টাকায়? কোন হরিদাস সে? ভারতের রাষ্ট্রপতি? বামফ্রন্ট সরকারের সময় এত সমালোচনা হয়েছে, ভাবতে পারতে কোনো পঞ্চায়েত মেম্বার 2জন বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াবে? একদিকে সাধারণ মানুষের নিরাপত্তা কমছে, আর একদিকে এটা বলছি সুমন, নেতাদের নিরাপত্তা বাড়ছে। অপ্রতুল পুলিশের সংখ্যা, ওনারা সংখ্যা দিয়ে বলতে পারবেন পার হেড পুলিশিং এর আমাদের কি অবস্থা। তাদেরও একটা বড় অংশ যদি ব্যবহৃত হয় শাসক দলের ব্লকের যুবনেতার সিকিউরিটি গার্ডের কাজে, এবং একটা অংশ ব্যবহৃত হয় ওই পুকুর ভরাট হচ্ছে, ছাদ ঢালাই হচ্ছে, সেখান থেকে টাকা তোলার কাজে, তাহলে পুলিশিংটা কেউ করবে কে? তোমার মনে আছে এই টেবিলে বসে আমরা সেদিন আমাদের প্রত্যেকের মনের অবস্থা কি হয়েছিল? বাগুইহাটির 2টো বাচ্চা ছেলেকে পাওয়া গেল না, 14 দিন পুলিশ কোনো খোঁজ খবর করলো না, পরে ওদের 2জনের মৃতদেহ পাওয়া গেল। যদি পুলিশ ঠিক সময় খোঁজ, দেখো এর জন্য তৃণমূল দায়ী নয়, এটা তো তৃণমূলের কোনো রাজনৈতিক পরিকল্পনায় ঘটনাটা ঘটেনি। মুশকিলটা হচ্ছে সাধারণ ক্রাইম কিন্তু এটা, কিন্তু অ্যাডিকুয়েট পুলিশিং যদি থাকতো তাহলে হয়তো 2টো বাচ্চা ছেলের প্রাণটা বাঁচানো যেত। শিশুর আমি কখনো এটা বলবো না, আমি কখনো এই কথাটা বলবো না। পুলিশের তৎপরতা দাঁড়িয়ে আসামি সাজা পেয়েছে এবং ফাঁসি দিবে না। কেন পাবে না? 100 বার পেয়েছে, 100 বার পেয়েছে। তিনটে জায়গা এইখানে যদি ফরকটা পরপর হয়েছে। আচ্ছা, এখানে যে আলোচনা হচ্ছে প্রত্যেকই আমার ধারণা বলার চেষ্টা করেছিল রাহুলদা যে কেউ সরাসরি এর জন্য তৃণমূলকে দোষ দেয়নি, কিন্তু রাহুলদা যেহেতু ওই প্যারাডাইমে জিনিসটাকে নিয়ে গেল, আমি বলিও কতগুলো কনভিকশনের ঘটনা বললো সাম্প্রতিককালে, যে ঠিক কথা। মুশকিল হচ্ছে আমি আবার বলতে পারি কামদুনি থেকে শুরু করে মধ্যগ্রাম থেকে শুরু করে হাসখালি থেকে শুরু করে যেখানে কনভিকশন হয়নি। কারণটা কি? পশ্চিমবাংলায় 2 ধরনের ক্রাইম হয়, যেখানে তৃণমূল ইনভলভ, যেখানে ইনভলভ নয়। যেখানে তৃণমূল ইনভলভ সেইখানে ধর্ষণ করে